হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। যেমনটা তোমরা জানো যে এখানে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একদম স্টার্ট টু এন্ড প্রিপারেশন দেওয়া হচ্ছে এবং ডাব্লিউবিসিএস অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ দুরকমভাবেই পড়ানো হচ্ছে এবং বই পড়ানোর একটা ইনিশিয়েটিভ ধীরে ধীরে তোমাদের জন্য নেওয়া হচ্ছে, কারণ বইটা না পড়লে বা বই থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট না পড়লে তোমাদের হবে না। আর একটা তোমাদের তো মাথায় ঢুকেই রয়েছে যে বাংলায় ভালো বই নেই, বাংলায় সিভিল সার্ভিস প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। ডেফিনেটলি তথাকথিত সিভিল সার্ভিসের জন্যই বই নেই, কিন্তু সাবজেক্টস ওয়াইজ যদি দেখা যায় খুঁজে, তাহলে অনেক বেটার বেটার বই ইংরেজির থেকে বাংলাতে রয়েছে, কেউ খোঁজ করেনি তাই। তো চলো আজকে আমরা ইম্পর্টেন্ট একটা অংশ হুমায়ুন নিয়ে পড়বো। যেহেতু আমরা বই পড়বো, অনেকের বোরিং লাগতেই পারে, বাট আমি বলবো যদি ক্লাসটা করো আধ ঘন্টা বা 20 মিনিটস যেটা তুমি দিচ্ছ, সেটা একেবারে নষ্ট হবে না, সেটা তোমার প্র্যাকটিসই বোঝা যাবে, কারণ এখানে কিন্তু তোমার ইউপিএসসি প্রিপারেশনটাও কভারেজ হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখানে গল্পের মতো বলবো, কিছু কিছু লাইন আমাদের একটু পড়তে হবে। আমি যেটা রেড মার্ক করব সেই অংশগুলো মনে রাখবে যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা আজকে পড়বো হুমায়ুন, যিনি বাবরের ছেলে ছিলেন। মুঘল বংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ছেলে হুমায়ুন 1508 খ্রিস্টাব্দে সিয়ামাতা মাহিম বেগমের গর্ভে জন্মালেন। তার ভ্রাতা বা ভাইরা কারা ছিলেন? কামরান, আসকারি এবং হিন্দল। ছোটবেলায় তিনি বিভিন্ন ভাষা সাহিত্য, মানে ধরো আরবি, ফার্সি, তুর্কি বা গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শন ইত্যাদি বিষয় ভীষণ ভালো ছিলেন। বাবরের শাসনকালে হুমায়ুন বাদাখাস্তান, হিসার ফিরোজা এবং সাম্বালের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। যখন বাবর মারা গেলেন, মোটামুটি ধরো 1530 থেকে 30 সালেই তো মারা গেলেন, কারণ ঘরঘরার যুদ্ধের পর আমরা আগের দিন দেখেছি। তো তারপর এই হুমায়ুনকে 23 বছর বয়সে তারই মনোনয়ন অনুযায়ী হুমায়ুনকে সিংহাসনে বসালেন এবং তখন হুমায়ুন কি করলেন? নাজিরউদ্দিন মুহম্মদ হুমায়ুন নাম ধারণ করে দিল্লির সিংহাসনে কিন্তু তিনি বসলেন। এবার সিংহাসন আরোহণের পর হুমায়ুন বাবার নির্দেশ অনুসারেই তার ভাই কামরানকে কাবুল দিলেন, ঠিক আছে, কাবুল কান্দাহার দিলেন, হিন্দলকে দিলেন আলোয়ার ও মেওয়াটে এবং আসকারিকে তিনি কি করলেন? সাম্বলের শাসক নিযুক্ত করলেন। এছাড়া পিতৃব্য পুত্র মির্জা সুলেমানকে তিনি কি করলেন? তিনি বাধাকাস্তানের শাসনভার তিনি অর্পণ করলেন। ঠিক আছে, সম্রাট হুমায়ুনের রাজত্বকালকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কেন? প্রথম পর্বটা 1530 থেকে 1540, আর দ্বিতীয় পর্বটা 1555 থেকে 56। তার মিডলে যে 10 বছর, সেই 10 বছর আফগান শাসক কে ছিলেন? শের খাঁ বা শের শাহ, তিনি কিন্তু রাজত্ব করেছিলেন। তো এই যে মাঝের যে পজিশনটা, যে অংশটা মাঝখানে, মানে 40 থেকে 55, এই সময়টা এই শের খান যেহেতু ওখানে রাজত্ব করেছিলেন দিল্লিতে, তিনি তার দ্বারা বিতাড়িত হয়ে পারস্যের শাহ ছিলেন তাহামাস্প, তার কাছে কিন্তু এই যে হুমায়ুন তিনি আশ্রয় নিয়েছিলেন। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে জেনে রাখবে। মুঘল আফগান দ্বন্দ্বের সূত্রপাত। এবার মুঘলদের সঙ্গে আফগান দ্বন্দ্বের সূত্রপাত হলো কি হলো, সেই জায়গাটা আমরা একটু দেখে নেব। আফগান শক্তির বিরোধিতা ছিল হুমায়ুনের রাজত্বকালে সবচেয়ে কঠিন সমস্যা। 26-এ, মানে 1526-এ পানিপথের যুদ্ধে তো ইব্রাহিম লোদি মারা গেল। সেই সময় তার ভাই মামুদ লোদিকে দিল্লির সিংহাসনে যাতে বসানো যায়, সেই সময় আর কি আফগান শ্রেণীরা বিভিন্ন রকম শাসনকর্তা নিযুক্ত করছিলেন, বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করছিলেন, কারণ তারা চাইছিলেন যে মুঘল শাসন যাতে প্রতিষ্ঠিত না হয়, আফগান শাসনই যাতে চলে। তো 1531-এ হুমায়ুন কি করলেন? বুন্দেলখণ্ডের রাজার বিরুদ্ধে কালিঞ্জর দুর্গ অবরোধ করলেন, কিন্তু অদূরদর্শী সম্রাট হুমায়ুনের প্রচুর অর্থের বিনিময়ে অবরোধ প্রত্যাহার করে নিল। 1531 খ্রিস্টাব্দে দিল্লির লোদি বংশের সর্বশেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। তার ভাই মামুদ লোদির নেতৃত্বে আফগানরা জৌনপুরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জৌনপুরের মুঘল শাসক জুনাইদ বার্লাসকে বিতাড়িত করলেন। ওকে, আফগান বাহিনীর এই যে সুযোগ, এই যে বিশৃঙ্খলা, এই সময় হুমায়ুন কি করলেন? 1532-এ লখনৌয়ের সন্নিকটে দাদরা বা দাহারার যুদ্ধে সম্মিলিত আফগান শক্তিকে পরাজিত করলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন যুদ্ধে হুমায়ুন কি করলেন? মানে খুব শোচনীয়ভাবে আফগান শক্তিকে পরাজিত করলেন। তো এই সময় মামুদ লোদির তার কোনো উপায় নেই, তিনি বাংলায় আশ্রয় গ্রহণ করলেন। তারপর যখন মামুদ লোদি মারা গেলেন, তখন কিন্তু ধীরে ধীরে লোদি যে আফগান বংশ, সেটা পরিসমাপ্তি ঘটে গেল। কিন্তু লোদি আফগান বংশের পরিসমাপ্তি ঘটলেই বা কি হবে? আরেকজন তো বেঁচে রয়েছেন, তিনি হলেন শের খান। তার নেতৃত্বে কি হলো? গঙ্গার তীরে চুনার দুর্গে তিনি আশ্রয় গ্রহণ করলেন। তো এটা শুনতে পেয়ে তো হুমায়ুন বলল, বাবা এবার আমি চুনার দুর্গে যাব। চুনার দুর্গে চলে গেল। সেখানে 4 মাস ধরে
চুনাদুর্গ অবরোধ করে রাখলো। এর মধ্যে গুজরাটের যে শাসক ছিলেন বাহাদুর শাহ, তিনি কি করলেন, আগ্রাকে অভিযান করলেন। তো এই সংবাদটা যেই আর কি হুমায়ুন পেলে, বললো আমার এদিকেও বিপদ ওদিকেও বিপদ, মানে এদিকে চুনার দুর্গ অ্যাটাক করে আছে শেরশাহ, ওইদিকে আছে আগ্রা নিচ্ছে বাহাদুর শাহ। একটা কাজ করি, আমি বিশ্বাস করে এই বিহার আর চুনার দুর্গ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই শের খানকেই আমি দিয়ে দিই। তো কি করবে, তো চুনার দুর্গ শের খানের হাতে সমর্পণ করলো বাধ্য হয়ে, করে তারপর চলে গেল ওই দিকে, মানে আগ্রাতে, আগ্রাটাকে বাঁচাতে বাহাদুর শাহের হাত থেকে। এটাই ছিল চরম অদূরদর্শিতার কারণ। কারণ এই দুর্গকে কেন্দ্র করেই কিন্তু শেরশাহ নিজের যে ক্ষমতা সেটা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকছিল। তো হুমায়ুনের সব থেকে বড় শত্রু হিসাবে ধীরে ধীরে শেরশাহ পরিণত হলো। মানে হুমায়ুন ভাবলো যে বাহাদুর শাহকে আগে আটকাতে হবে, কিন্তু আগে যদি আটকাতে পারতো শের শাহকে, তাহলে কিন্তু হুমায়ুনের রাজত্বটা এত বছর আর কি বেঁচে যেত, তাকে পারস্যে পালিয়ে যেতে হতো না। ঠিক আছে, তো যাই হোক, আমরা তারপর দেখবো যে হুমায়ুন ও বাহাদুর শাহের সংঘর্ষ। তো বাহাদুর শাহ একটা এমন প্রভাবশালী শাসক ছিলেন, তিনি কিন্তু মোগল ছিলেন না, তিনি ছিলেন পাঠান। তো এই বাহাদুর শাহের রাজত্বকালকে আমরা স্বর্ণযুগ বলতে পারি, কারণ সেই সময় বিভিন্ন সমাধি স্থাপন হচ্ছে, তিনি মালব বা আরও চিতোর শিশোদীয় নেতৃবৃন্দকে পরাজিত করছেন। তারপর আহমেদনগর, খানদেশ, বেরার, এই সব যে জায়গা রয়েছে সেখানে সফল একটা অভিযান পরিচালনা করছেন। তো এই বাহাদুর শাহ আর কি দিল্লি যাতে অধিকার করা যায় সেই জন্য হুমায়ুনের বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনা করলেন, সাথে তিনি নিয়েছিলেন মুহাম্মদ জামান মির্জাকে। তো এই সময় সেই আলম খান, মানে যিনি বাবরের সময় ছিলেন, সেই আলম খান আর লোদির পুত্র ছেলে আর কি তাতার খান, এই দুজনকেই আর কি মুঘল সাম্রাজ্যভুক্ত বিয়ানা অঞ্চল অধিকার করার ব্যাপারে সহযোগিতা করলেন। তো যাই হোক, বাহাদুর শাহ অসংখ্য বিদ্রোহী আফগান নেতৃবৃন্দকে আশ্রয় করলেন, মানে যে কোনোভাবে আর কি হুমায়ুনকে বিতাড়িত করা। তো এরকম সময় 1534 খ্রিস্টাব্দের শেষে হুমায়ুন যখন মালব যাবেন, এরকম সময় তিনি গুজরাটিদের দ্বারা অত্যাচারিত হলেন। তো এরকম সময় আর কি মেবারের রানী কর্ণাবতী, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, কর্ণাবতী হুমায়ুনকে রাখি পাঠালেন। ঠিক আছে, তারপর সম্রাট বাহাদুর শাহের বিরুদ্ধে একটা বিপুল সৈন্যবাহিনী নিয়ে ধীরে ধীরে তার দিকে যাত্রা করা হলো। তো এই হলো বাহাদুর শাহের সঙ্গে হুমায়ুনের সংঘর্ষের শুরু। মান্দাসরের যুদ্ধ 1535, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখব যে 1535 এপ্রিল মাসে মান্দাসরের কাছে একটা হ্রদ ছিল, সেখানে হুমায়ুন আর বাহাদুর শাহের তুমুল যুদ্ধ হলো, এবং এই যুদ্ধটায় কিন্তু বাহাদুর শাহ হেরে গেল। তো বাহাদুর শাহ হেরে যাওয়ার পর তারপর মুঘল বাহিনী মানে কর্তৃক বিতাড়িত হলো ওরা। তারপর তারা পর্তুগিজরা আশ্রয়ে চলে গেল, দিউ নামক একটা স্থান ছিল সেখানে চলে গেল। তো হুমায়ুন এবার মালব, চম্পারণের দুর্গ, বিভিন্ন আরও যে জায়গা রয়েছে, আহমেদাবাদ, এগুলো সব নিয়ে নিলেন, এবং সেসব জায়গা থেকে যত প্রচুর ধন রত্ন হুমায়ুন লুটপাট করে সেখান থেকে নিয়ে তারপর ওই অংশটা, ওই যে গুজরাটের যে শাসন, সেটা আসকারির উপর কিন্তু দিয়ে দিলেন। এবার সব থেকে বড় কথা, এটা আবার ভুল করলেন। এই যে বিশ্বাসযোগ্যতা, এই যে ভরসা যাকে করছিলেন, সে যোগ্য কিনা সেটা তো দেখতে হবে, সেটা তিনি দেখেননি। আসকারি ছিলেন অযোগ্য, অকর্মণ্য। তো যাই হোক, কি করা যাবে, আবার সেই অপশাসনে গুজরাটে দেখা গেল অরাজকতা, এবং এই অরাজকতার সুযোগে ব্যাস বাহাদুর শাহ পর্তুগিজের বললেন, আমাকে হেল্প করো বাবা, আমি আমার গুজরাটটাকে আবার উদ্ধার করবো, চলো। আবার কি হলো, মান্দাসারের যুদ্ধে হারলো তো হারলো, আবার পরে কি করলো, বেকার হলো এই জেতা হারার গল্প, কারণ আবার বাহাদুর শাহ গুজরাটটাকে উদ্ধার করে নিল, কারণ আসকারি ছিল একদম অযোগ্য বা অকর্মণ্য। ঠিক আছে, তো এরপর হুমায়ুনের সাথে শের খানের যে সংঘাত, সেটাকে ডিটেলে জানবো। শের খানের ছোটবেলার নাম ফরিদ, তিনি আফগান জাতির অংশ ছিলেন। তার বাবা হাসান খান ছিলেন বিহারের সাসারামের জাগিরদার। 1588 চান্দেরির দুর্গ বিজয়ের সময় সম্রাট জাহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে শেরখা সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন। তো সেই জন্য বাবর পুরস্কার হিসেবে তাকে ওই বাবাকে জাহিরদার করেছিলেন এবং সাসারামে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। তো এই সময় আর কি ভেরি ইম্পর্টেন্ট শের খানের জন্য, যে বেনারসের কাছে চুনার দুর্গের যে অধিপতি তাস খানের বিধবা লাড মল্লিকাকে তিনি লাদ মাল্লিকাকে তিনি বিয়ে করেছিলেন, এবং চুনার দুর্গটাকে তিনি পুরো ক্যাপচার করে নিতে পারলেন। এইভাবে এই সময় ধীরে 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 কি হলো, তিনি শের খানের যে শক্তি সেটা ধীরে ধীরে বৃদ্ধি হলো। তো হুমায়ুন কি করলেন, হুমায়ুন এবার ভাবলেন, এবার আমাকে চুনার দুর্গ অবরোধ করতে হবে, ওটা তো পুরোই চলে গেছে। এবার হুমায়ুন তাই করলেন, ওটা চুনার দুর্গ আবার 1531 অবরোধ করলেন। কিন্তু এখানে একটা ভুল হয়ে গেল, এখানে হচ্ছে কি, আমাদের শের খান উনি প্রচণ্ড দূরদর্শী ছিলেন, কূটকৌশলী ছিলেন। তিনি মানে কোনোভাবে, মানে কি বলবো, হুমায়ুনের মৌখিক আনুগত্য স্বীকার করলেও তিনি অবরোধ
কিন্তু প্রত্যাহার করে নেন। তো এই সময় শের খানের শক্তি যেভাবে বৃদ্ধি হয়ে যাচ্ছে, এই পার্টিকুলার সময় বিহারের বিভিন্ন অভিজাত শ্রেণী এবং শাসক জালান খান আর বাংলার সুলতান গিয়াসুদ্দিন মাহমুদের সহায়তায় শের খানকে দমন করার জন্য বিভিন্ন যুদ্ধে অবতীর্ণ করার একটা ট্রাই করা হয়। তো বাংলা ও বিহারের যে বাহিনী শের খানের নেতৃত্বে আফগান বাহিনীর সঙ্গে মুঙ্গেরের নদীতে কিয়ল নদীর তীরে সুরাজগড় নামক স্থানে যুদ্ধ সংঘটিত করে। তো যথারীতি এই সুরাজগড়ের যুদ্ধে কিন্তু মনে রাখতে হবে শের খান শোচনীয়ভাবে পরাজিত করেন বাংলা আর বিহারের যে বাহিনীটা ছিল। তো এই যুদ্ধ জয়ের পর শের খান কিন্তু বিহারের অবিসংবাদিত অধিপতি হিসেবে আবির্ভূত হন, মানে আগে উনি বিহারটাকে জয় করলেন। তো বাংলার শাসনকর্তা মামুদ শাহের বিরুদ্ধে অগ্রসর হলে তো মামুদ শাহ 13 লক্ষ স্বর্ণমুদ্রা কিউল হতে সকলগিরি পর্যন্ত একটা অঞ্চল শের খানের হাতে দিয়ে দেন, বলছে না বাবা আমার আর দরকার নেই বলে শের খান ওই বাংলা বিহার পুরো টোটালটাই নিজের একদম আয়ত্তে নিয়ে এলেন এবং এমনকি তিনি গৌড়কেও অবরুদ্ধ করতে পারলেন। ঠিক আছে, এই সময় আবার হুমায়ুন কিন্তু গুজরাট অভিযানেই ব্যস্ত ছিলেন, কিন্তু আবার গুজরাট অভিযানে তিনি অসম্পন্ন রাখলেন, আবার বাংলাতে তিনি চলে এলেন। তো এইভাবে হুমায়ুন 1537 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে শের শাহের প্রধান ঘাঁটি চুনার দুর্গ, যেটা ওনাকে অলরেডি প্রথমে দিয়েছিলেন, সেটা কিন্তু অবরুদ্ধ করার একটা চেষ্টা করেছিলেন। এটি ছিল সম্রাটের অদূরদর্শী সিদ্ধান্ত ডেফিনেটলি। তো শের খান এইভাবে একদিকে গৌড় জয় করলেন, তারপর গিয়াসুদ্দিন মাহমুদ শাহকে সেখান থেকে বিতাড়িত করলেন, রোটাস দুর্গ দখল করলেন, তারপর হুমায়ুন কি করলেন, চুনার দুর্গ জয় যেই সম্পন্ন করলেন তখন বাংলার দিকে অগ্রসর হলেন। কিন্তু সম্রাটের এত বিলম্বিত, মানে এটা এত দেরি করে ফেলেছিলেন তিনি, কারণ এর জন্য দেরি করে ফেলেছিলেন গৌড় বা বেঙ্গলের ওই পার্টিকুলার জায়গায় আবহাওয়া ভীষণ ভালো ছিল। তো সেই জন্য তিনি ওই জায়গাটায় কিছুদিন থাকেন এবং তার নাম দিয়ে দেন জান্নাতাবাদ। ঠিক আছে, তো এই অত্যন্ত কুশলী এবং দূরদর্শী শের খান কি করলেন, সমরে অবতীর্ণ হলেন না, মানে যুদ্ধ ডাকলেন না। তিনি কি করলেন, হুমায়ুনকে গৌড় দখল করার সুযোগটা দিলেন, যেহেতু ওই জায়গাটা তো মনোরম। এবার আমরা জানি মুঘল সম্রাটও খুব শৌখিন ছিলেন, হ্যাঁ, প্রেম পিপাসু ছিলেন, একটু বিলাসী ছিলেন বলা যেতে পারে। তো কি করলেন, অগ্রসর হয়ে সমগ্র বিহার তিনি দখল করলেন। মানে শের খান সম্মুখ সনে অবতীর্ণ নয়, হুমায়ুনকে গৌড় দখল করতে দিলেন এবং স্বয়ং তিনি বিহার দখল করলেন। জৌনপুর কনৌজ অধিকার করে হুমায়ুনের বাংলা থেকে আগ্রায় প্রত্যাবর্তনের পথটাকে তিনি রুদ্ধ করলেন। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন করে শের খান আটকে দিলেন কাকে, হুমায়ুনকে, জৌনপুর এবং কনৌজকে অধিকার করে নিলেন, তাহলে বেঙ্গল থেকে আগ্রা এবার যাবে কি করে? তার মানেই তো গেলেই তো একদম শের খানের হাতে কোপ হয়ে গেল, সেটাই হয়েছিল। তো সেই জন্য গৌড় দখলের সুযোগ হুমায়ুনকে দিয়েছিলেন। কত দারুণ পলিসি ছিল তার। যথারীতি দুটো ইম্পর্টেন্ট যুদ্ধ, চৌসার যুদ্ধ আর কনৌজের যুদ্ধ আমরা দেখতে পাবো। প্রথমেই আমরা চৌসার যুদ্ধ 1539-এ দেখব যে এই হুমায়ুন গৌড় বা মালদা, যেটা এখন বর্তমানে, সেটা ত্যাগ করার আগে জাহাঙ্গীর কুলি বেগকে বাংলার শাসনভার তিনি দিলেন। তারপর বিশাল সৈন্যবাহিনী নিয়ে যখন আগ্রার দিকে গেলেন, তখন বক্সারের কাছে চৌসায় আফগান অনুচররা যথারীতি হুমায়ুনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো এবং 1539 খ্রিস্টাব্দের 26শে জুন চৌসায় কি হলো, যুদ্ধ হলো। ভারতীয় উপমহাদেশে এটা চৌসার যুদ্ধ নামে। এটা এখানে তো হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হলো, কারণ মানে কোনো রকমভাবে সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচিয়েছিল। কারণ এই যে চৌসার যুদ্ধ, এইখানে যে শের খানের যে জয়লাভ হয়েছিল ভারতীয় উপমহাদেশে, এটা ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ শের খানের রাজ্য পশ্চিম থেকে কনৌজ হতে পূর্বে আসাম ও চট্টগ্রাম এবং উত্তর থেকে রোটাস হয়ে দক্ষিণ দিকে বীরভূম পর্যন্ত বিস্তার লাভ করেছিল। এই যুদ্ধের পর শের খান কিন্তু শেরশাহ উপাধি নিয়েছিল এবং নিজের নামে মুদ্রাও প্রচলন করেছিল। তো এটা ভেরি ইম্পর্টেন্ট যে চৌসার যুদ্ধের পর শের খান কি করেছিল, মুদ্রা প্রচলন করেছিল এবং উপাধি নিয়েছিল শেরশাহ। ঠিক আছে, তো কনৌজ এবং বিলগ্রামের যুদ্ধটা দেখে নেব। এটা তো একেবারে কনফার্ম করে দিয়েছিল যে এবার হুমায়ুন হেরে যাচ্ছেন। তো নিজের ভ্রাতাদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে মানে সৈন্য চেয়েছিলেন এই সময় হুমায়ুন, তাও তিনি পাননি। যদিও সম্রাট হুমায়ুন বিশাল এক বাহিনী নিয়ে শেরশাহের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন 1540-এ, কিন্তু সেই সময় সেই যুদ্ধে মানে কনৌজের যুদ্ধ বা বেলগ্রামের যুদ্ধে যতই বড় সৈন্য সংখ্যা থাক না কেন, হুমায়ুন কিন্তু আফগানদের হাতে পরাজিত হন এবং এই পরাজয়ের পর তিনি বিভিন্ন দেশান্তরে ঘুরে বেড়ান। তারপর সেই তাহমাস্পের রাজদরবারে তিনি আশ্রয় নেন এবং আশ্রয় নেবার পর ধীরে ধীরে
ওই মুঘল সাম্রাজ্যের মানে এই যুদ্ধে শেরশাহের যে জয়লাভের ফলে কি হয়েছিল, যে ওই বাবর অত কষ্ট করে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো না, সেটা একেবারে প্রায় অবসানের দিকে চলে গিয়েছিল। তো এই সময় শেরশাহ কী করলেন, ভারতবর্ষে সে সুরি বংশের সুরি শাসন প্রতিষ্ঠা ধীরে ধীরে করে নিলেন। তো শেরশাহ জিতলেন কিন্তু হুমায়ুন হেরে গেলেন। সেই জন্য কেন হেরে গেলেন সেই বিষয়টা আমরা একটু জাস্ট পয়েন্টগুলো জেনে নেব, ডিটেলে অত কিছু জানার দরকার নেই। সম্রাট হুমায়ুনের অদূরদর্শিতা, এটা আমরা প্রথম থেকেই দেখেছি। সম্রাট হুমায়ুনের অদূরদর্শিতা। তিনি যাকে অযোগ্যকে যোগ্য সেটা বিচার না করেই যার তার হাতে তিনি, তার ভাইদের হাতে হোক বা সোলেমান মির্জার হাতে হোক, যার তার কাছে হোক, তিনি কি করছেন, তিনি দিয়ে দিচ্ছেন তার যে জায়গাগুলো, তার যে স্থানগুলো, সেগুলো দিয়ে দিচ্ছেন। তাই তার পরাজয় তো নিশ্চিত ছিলই, তাই না? দেখো আমি এভাবে পড়াচ্ছি, তার কারণ হচ্ছে কি একটা অংশ বাকি থাকবে না, নট আ সিঙ্গেল ওয়ার্ড, নট আ সিঙ্গেল লাইন। ঠিক আছে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। আচ্ছা, এরপর দেখো, এরপর কি বলছে, সুষ্ঠু পরিকল্পনার অভাব, এটা আমরা খুব ভালো করেই জানি যে সুষ্ঠু পরিকল্পনার যে অভাব সেটা কিন্তু ছিল, কারণ কোনো রকম প্ল্যান ছিল না সেখানে। কোনো নির্ভীক যুদ্ধ হওয়া সত্ত্বেও প্ল্যান, উইদাউট প্ল্যানে তো কোনো মানে একদিনে তো রোম সাম্রাজ্য গঠন হয় না। সেরকম ওই যে বাংলায় অত বছর আরামে তিনি থাকলেন, মালদার নাম গৌড়ের নাম জান্নাতাবাদ করে দিলেন, মানে জান্নাত তার মনে হলো। তো এইসব মানে বাচ্চা সুলভ কাজ একজন রাজার পক্ষে মেনে নেওয়াই যায় না, সেটা তিনি করেছিলেন। বাবরের যে সেনাবাহিনী ছিল সেটা কিন্তু হুমায়ুনের ছিল না। অপরদিকে শেরশাহের যে সেনাবাহিনী সেটা ঐক্য ছিল, সেখানে সুশৃঙ্খল ছিল, চেতনায় উদ্বুদ্ধ ছিল। এবং নিজের ভাইরা যখন বিশ্বাসঘাতকতা করেন সেটা খুব সাংঘাতিক হয়েছে। ওই ভাইদের বিশ্বাসঘাতকতাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর হুমায়ুনের ডেফিনেটলি চারিত্রিক দুর্বলতা তো ছিলই, তার কারণ তিনি ওই যে বললাম অহেতুক মানুষকে বিশ্বাস করা, আফিন সেবন, চারিত্রিক দুর্বলতা, সঠিক সিদ্ধান্ত না নেওয়া, কূটকৌশলের অধিকারী শেরশাহকে শুধু মৌখিক আনুগত্যকে বিশ্বাস করা, এটা কিন্তু কোনো একটা রাজার কাজ নয়। শেরশাহের যোগ্যতা ছিল, আমরা প্রথম থেকেই বুঝেছি যে তিনি অধিক যোগ্য ছিলেন, মেধা, কূটনৈতিক প্রজ্ঞা সব কিছুই তার ছিল। তো এই 6টা পয়েন্ট মোটামুটি আমাদের জানলেই হবে। নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন আদর্শস্থানীয় পুত্রস্বামী পিতামাতা হলেও মানে তার নম্রতা, বদান্যতা, মহানুভবতা সবকিছু থাকলেও তার যে এই যে মানে কি বলবো অযোগ্য শাসকের দিকটা ছিল, সেটা আমাদের মানতেই হবে। ঠিক আছে, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক তিনি ছিলেন, কারণ তিনি খুব সুন্দর করে রচনা মানে কোনো কবিতা রচনা করতে পারতেন। ঠিক আছে, তো ক্ষুদামির, সাহাবুদ্দিন কাফা, জোর এই ধরনের যে বিদ্বান ব্যক্তি, এগুলো এনারা আর কি ওনার যে রাজসভা সেটা অলঙ্কৃত করেছিল। সম্রাট হুমায়ুনের রাজত্বকালে মুঘল স্থাপত্য, চিত্রকলা অনেক বেশি ভালো দিকে চলে যায়। পারস্য থেকে প্রত্যাবর্তনের সময় তিনি মীর সৈয়দ আলী আর খাজা আব্দুস সামাসকে সঙ্গে করে নিয়ে চলে এসেছিলেন। এই বিখ্যাত চিত্রশিল্পীদের প্রচেষ্টা এবং সম্রাটের পৃষ্ঠপোষকতায় মুঘল চিত্রকলার শুভ সূচনা ঘটেছিল। তিনি কিন্তু ধর্মান্ধ ছিলেন না, বলা যেতে পারে সুদক্ষ যোদ্ধা ছিলেন। পানিপথের যুদ্ধে আমরা দেখতে পাবো যে 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে অংশগ্রহণ করে তিনি বীরত্বের পরিচয় দিয়েছিলেন, মানে বাবার সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন। তো অবশেষে একটা বিষয় না বললেই নয় যে বাবরের মৃত্যুর পর সিংহাসন আরোহণ করে সাম্রাজ্যের স্থিতিশীলতা স্থায়িত্ব রক্ষায় তিনি বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। এই যে যুদ্ধে জড়ানো, এটা কিন্তু তার একেবারেই উচিত হয়নি। দেখো এখানে একটা সারাংশ মতো দেওয়া রয়েছে হুমায়ুনের, এটা তোমরা একটু দেখে নেবে। কিন্তু এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই যে বইটা, এখান থেকে যেভাবে আমি পড়ালাম হুমায়ুন চরিত্রটা বা হুমায়ুনের চরিত্র, বা এখানে তাদের কি কি যোগ্যতা রয়েছে, দুর্বলতা রয়েছে, বিশ্বাসঘাতকতা করেছিল, মানে কেন এরা হেরেছিল, এগুলো ডিসক্রিপটিভ হয়ে গেলে কাজে লাগবে। যারা ইউপিএসসি দিচ্ছ তাদেরও কাজে লাগবে, যারা ডাব্লিউবিসিএস পড়ছো, প্রিপারেশন নিচ্ছ, আরও ভালো করে কাজে লাগবে। এই স্টোরিটা আমি আর রিপিট করছি না, কারণ ওটা আরও বেশি বোরিং হয়ে যাবে। আমি যখন পিপিটি প্রেজেন্টেশন করে পড়াই আমি একবার রিপিট করে দিই, কিন্তু এখানে শুরু থেকে একদম বইটাকে ওপেন করে পড়াচ্ছি, তো যার কারণে একটু আমারও অসুবিধা হয়ে যাবে, তোমাদের অসুবিধা হয়ে যেতে পারে। সেই জন্য আমি আর এটাকে ডিটেলে করতে চাই না। কিন্তু আমি তোমাদের এই অংশটা একটু, এই সাদা অংশটাতে একটু বলে দিচ্ছি যে যদি তোমাদের কোনো রকম আর কি কোয়ারিজ থাকে, তাহলে তোমরা 8617784669 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। কারণ এখানে আমাদের একটা পার সাবজেক্টস 100 রুপিস, মানে 100 টাকা পার সাবজেক্ট হিসেবে
একটা ব্যাচ শুরু হচ্ছে, সেখানে মিনিমাম 5টা সাবজেক্ট বা মিনিমাম 7টা সাবজেক্ট পড়তেই হবে এই মর্মে। ঠিক আছে, তো খুবই মিনিমাম ফিসে স্টার্ট হচ্ছে, সেই ডিটেলস সেই সংক্রান্ত আমাদের যে ক্লাস সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা পড়ার পর হুমায়ুন রিলেটেড একটা ইউপিএসসির প্রিলিমসের এমসিকিউ অথবা ইউপিএসসির মেন্সের হুমায়ুন রিলেটেড কোনো প্রশ্ন দেখো তো সলভ করতে পারো কিনা। আমি 200% গ্যারান্টি দেবো পারবে, কারণ এর বাইরে আসবে না। সো আশা করি তোমাদের সঙ্গে থাকতে পারছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না। খুব তাড়াতাড়ি আসছি। হুমায়ুনের পরে কে আছে? শেরশাহ। শেরশাহকে নিয়ে, কারণ এই অংশটা পুরোটা তোমাদের কমপ্লিট করাবো। তো থ্যাংক ইউ, ভালো থেকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। টাটা।